আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের আজকের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তবু আমি আজকে এই কোটা আন্দোলনের প্রথম থেকেই কিছু অংশ পর্যালোচনা করতে চাই। এর মধ্যে আসলে আমি আরো কয়েকটা ভিডিও করেছিলাম, করে আপলোড দিতে পারিনি, কেননা ইন্টারনেট ছিল না। আর ইন্টারনেট কেন ছিল না সেই বিষয়ে আমরা পরে ভিডিওর শেষের দিকে চেষ্টা করবো আলোচনা করার জন্য। তো তাছাড়াও আরো বিভিন্ন কারণে ভিডিওগুলো আমার প্রকাশ করা হয়নি, কারণ আমার যারা আশেপাশে আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন আছেন তারা অনেকেই আমাকে এটা থেকে বিরত রাখার জন্য নির্দেশ দিয়েছেন বা বিরত থাকার পরামর্শ দিয়েছেন। কেননা আসলে আমরা এমন একটি দেশে বাস করছি এই মুহূর্তে, কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, আপনি যদি কোনো সত্য কথাকে উন্মোচিত করতে যান তাহলে আপনাকে পদে পদে বিপদগ্রস্ত হতে হবে। তাছাড়া একটা কথা আছে না, যে আপনাকে মারবো কিন্তু উহ করে আওয়াজ করলে আবার মারবো। তো বিষয়টা ঠিক তেমনই, যে আপনি মার খাবেন কিন্তু কান্না করতে পারবেন না, সেটা হচ্ছে আপনার অধিকারের মধ্যে পড়ে না। তো আমরা এমন একটি দেশে এখন বাস করছি যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না। যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে হবে। যাই হোক বন্ধুরা, আমি কথাকে দীর্ঘায়িত না করি। তো এখন কেন আমি ভিডিওটি করছি? আমি দুটো কারণে ভিডিও করছি। একজন মুসলমান হিসেবে তার সবচেয়ে ন্যূনতম ঈমান হচ্ছে সে তার সামনে যদি কখনো অন্যায় সংগঠিত হতে দেখে তাহলে তাকে হাত দিয়ে বা তার বল প্রয়োগ করে সেটাকে নির্মূল করা। যদি তা সম্ভব না হয় তাহলে মুখে অন্ততপক্ষে সেটার থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া। তারপরে যদি না পারেন তাহলে মনে মনে তাকে ঘৃণা করা। আমি আমার সর্বনিম্ন ঈমান থেকে ঈমানের তাড়নায় এই ভিডিওটি করছি, যেন আজকে এই দেশের যে পরিস্থিতি, দেশের যে অনৈতিক যে বিষয়গুলো চলছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আর আরেকটি বিশেষ কারণ হচ্ছে, আমি আমার সন্তানের চোখের দিকে তাকিয়ে যেন বলতে পারি যে আমি কাপুরুষ নই। আমি প্রতিবাদে অংশ নিয়েছিলাম যখন নিরস্ত্র ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে, যখন বাংলাদেশের শিশু হত্যা করা হচ্ছে, যখন এদেশের আপামর জনগণ নির্যাতনের নিপীড়নের শিকার হচ্ছে। সত্যি কথা বলতে কি, কোটা আন্দোলন নিয়ে প্রথম থেকে বিষয়টি আমার কাছে সরকারের একটি নাটক বলে মনে হয়েছিল। আমি ভেবেছিলাম ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন সারা বিশ্বব্যাপী বাঙালিদের মাঝে ছড়িয়ে গিয়েছিল, এটাকে ডাইভার্ট করার জন্য সরকার এটি আরেকটি নতুন পন্থা অবলম্বন করেছিল। আমি ভুল ছিলাম। আমার মতো অনেকেই এই ভুল ধারণাটি পোষণ করেছিল, কেননা তারও একটি যৌক্তিক কারণ ছিল। 2018 সালে যখন এই কোটা আন্দোলনটি প্রথম শুরু হয়, তখন আসলে সত্যিকার অর্থে এই আন্দোলনটি সরকারের বানানো একটি নাটক ছিল। আর এই বানানো নাটকের ফাঁদে করে অনেক ছাত্র জনতা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। যাই হোক বন্ধুরা, চলুন আমরা কিছু ফুটেজ দেখে আসি, তার মাঝখান থেকে আমরা কিছু বক্তব্য বা আমার কিছু প্রশ্ন বা আমার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি। পুলিশ কিন্তু দুই পাশ থেকে কর্ডন করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন আরো একবার বড় সরে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই কর্ডন ভেঙে ফেলেছেন। পুলিশের বাধাকে তারা টপকে কিন্তু এগিয়ে গিয়েছেন। পুলিশ শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে ধরে রাখতে পারলেন না। এত বড় শিক্ষার্থীদের বিক্ষোভ আসলে পুলিশের পক্ষে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটি কিন্তু সম্ভব হয় নাই এবং ঠিকই কিন্তু আন্দোলনকারীরা তাদের সে স্লোগান, ভুয়া স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টালের দিকে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন এক দফা দাবিতে তারা আন্দোলন করছে এবং পুলিশ যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এই আন্দোলনটাকে আজকে কোনোভাবেই তারা কারওয়ান বাজারের দিকে যেতে দিবে না। কিন্তু আন্দোলনকারীরা সেই বাধা টপকিয়েছেন শেষ পর্যন্ত এবং তারা নানা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি দেওয়া তারা তুলে ধরছেন এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের দিকে। আপনি দেখতে পাচ্ছেন ছাত্ররা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাদের নিজস্ব ক্যাম্পাসে, তখন আমাদের প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিলেন। যেই বক্তব্যের প্রতিফলন হিসেবে ঘটল কি, ছাত্ররা তাদের নিজেদেরকে পরিচয় দিচ্ছিলেন, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে?
এটা বলার সাথে সাথে তাদের স্লোগানটাও কি বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়। হঠাৎ রাত্রেবেলা কোথায় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতে, মেয়েরা হল থেকে বের হয়ে আসতে। তাদের স্লোগানটা কি? তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। রাজাকার বাংলাদেশে একটি খুব ঘৃণিত শব্দ হিসেবে পরিচিত ছিল মানুষের কাছে, কিন্তু এখন নতুন প্রজন্মের কাছে রাজাকার নতুন একটি শব্দ হিসেবে পরিচিত হতে যাচ্ছে। যাই হোক, সে বিষয়ে আমি এখন যাচ্ছি না। তারপর শুরু হলো একে একে অন্যান্য মন্ত্রীদের বক্তব্য। সবচেয়ে অবাক করার বিষয় ছিল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে, যখন, যদিও আমি এটি অবাক হচ্ছিলাম না, ওবায়দুল কাদের সাহেব যখন ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছিলেন। ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না, এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া হয়। আমাদের সাথে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। একসাথে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিতরণ ছাত্রলীগের ইতিহাসে বলা চলে এর আগে হয়নি, এটাতে আসলে আপনি কি বলবেন? দেখুন, এখানে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন বন্ধের নোটিশ হলো, হলগুলো খালি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে জোরালো নির্দেশনা দেওয়া হলো, তখন কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠনের নিয়ম মেনে এবং তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করে হলগুলো খালি করে নেমে গিয়েছিল। যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা সাবধান। কালকে যেখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে হল ভ্যাকেন্ট দেওয়া হবে না, তাহলে আজকে কেন হল ভ্যাকেন্ট দেওয়া হলো? যেখানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত নিলে সেটা 6 মাসের মধ্যে পরিবর্তন করা যায় না, আইন আছে। তাহলে আইনের বিরুদ্ধে গিয়ে তারা কেন আজকে হল ভ্যাকেন্ট দিল? আর যেহেতু আমাদের নিরাপত্তার স্বার্থে হল ভ্যাকেন্ট দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এরকম, আমরা অনিরাপদ কেন? আমাদের উপর অতর্কিত হামলা হয়েছিল কেন? আমরা আমাদের ক্যাম্পাসে কেন অনিরাপদ ছিলাম? আর যারা আমাদের নিরাপত্তার বিঘ্ন ঘটায় তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? পুলিশ কাদের নিরাপত্তা দিচ্ছে তাহলে?
ক্যাম্পাসে পুলিশ কেন? আমার ভাই মরলো কেন? ক্যাম্পাসে পুলিশ কেন? আমার ভাই মরলো কেন? ক্যাম্পাসে পুলিশ কেন? আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? Go back! Police! Go back! Police! Go back! Go back! বলতে ভাই আমরা চাইলে দেন আমি মরে যাব। আমি ওদের কাছে হাত জোড় করে বলছি যে আপনারা প্লিজ আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। তো ওই তিনজন মহিলা আমাকে পিছনে লুকায়